নমস্কার সবাইকে। আহ দেখতেই পাচ্ছেন যে আমার সাথে আছেন ডক্টর অর্ককেতন চ্যাটার্জী। হুম। অর্ককেতন দা আমার সিনিয়র, কলেজের সিনিয়র, মেডিকেল কলেজ কলকাতার, এবং দাদা বর্তমানে এখন ইউএসএ তে ব্রুকলিনে আছেন। ব্রুকডেল হসপিটালে অ্যাজ প্রিলিম ফার্স্ট ইয়ার রেসিডেন্ট হিসেবে। তো দাদা, তোমার এখন ওখানে কেমন লাগছে? তুমি বলছিলে বেশ একটু অ্যাডজাস্ট হ্যাঁ, করার পর ভালোই লাগছে। একটু ১ম দিকে সময় লাগে। কারণ হুম। ওই নতুন জায়গা, নতুন দেশ এসব তো ওই ব্যাপারটা তো আছেই। কিন্তু আ থ্যাঙ্কফুলি আমাদের প্রোগ্রামের লোকজন একটু মানে এনভায়রনমেন্ট মোটামুটি সাপোর্টিভই ছিল। আর সার্জারি প্রোগ্রামে তো প্রচুর কাজ হবেই। তো সেদিক থেকে ১ম দিকে ওই কাজের বার্ডেনের সাথে অন্য জিনিসপত্র যেমন মানে ওটা ঘরবাড়ি খোঁজা, ফার্নিচারের ব্যবস্থা করা, এখানে এসে ব্যাংক অ্যাকাউন্ট, সোশ্যাল সিকিউরিটি হুম, নাম্বার হুম, এসব হুম। রেগুলার রেগুলার জিনিসপত্র যেগুলো করা, সেগুলো ১ম দিকে করতে অনেকটা ইন্টিমিডেটিং মনে হতেই পারে। কিন্তু তারপরে ইভেনচুয়ালি ঠিকঠাক অভ্যেস-টভ্যেস হয়ে যায়, কাজে একটা ফ্লো চলে আসে। মানে ১ম একটা দিকে হ্যাবিট যেগুলো হয়ে যায়। করতে একটু হ্যাঁ, শিডিউল হয়ে যায়। হ্যাঁ, দিয়ে সেই করে এখন মোটামুটি ঠিকই ছিল। আর বেশ। স্পেশালি প্রিলিমিনারি রেসিডেন্সিতে ম্যাচ করে আবার মানে টাইমলাইনটা এমন হয় যে আমাদের রেসিডেন্সি তো জুলাইতে স্টার্ট হয়। আর হুম, সেপ্টেম্বরের মধ্যেই আবার এপ্লাই করতে হয়। কারণ প্রিলিমিনারি রেসিডেন্সিটা ১ বছরের জন্য। ফুল ট্রেনিং এর জন্য এপ্লাই করতে গেলে মানে ডেডলাইনটা হচ্ছে সেপ্টেম্বরে। তো আচ্ছা। ঢুকেই ইমিডিয়েটলি আবার সেই অ্যাপ্লিকেশনের কাজকর্ম শুরু করতে হয়। তো এই ব্যাপারটা একটু থেকে যায়। আর আমরা তো তো এই ঠিক করে হুম, এটায় অভ্যস্ত নই। হুম। আমরা তো অভ্যস্ত পরীক্ষা দেব, ঢুকে যাব ট্রেনিং এ। আমরা তো এক্সাক্টলি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো মেইনলি আজকের আমার তোমাকে এতবার করে বিরক্ত হুম, করে একটা এই কনভারসেশনাল হুম, আমি চাইছিলাম এইজন্যই, কারণ দেখো আমি যখন ছিলাম আমার নিজেরও হুম, কোনো আইডিয়া ছিল না ইউএসএমএল নিয়ে, হুম, এখনো নেই। তো আমার হুম, মনে হয় আমাদের যারা জুনিয়র তাদেরও ম্যাক্সিমাম 99% লোকের এক্সাক্টলি ইউএসএমএল টা কি এটার আইডিয়াটা নেই। প্ল্যাব, এমআরসিপি এগুলো তো আমি নিজে ঘেঁটে অনেকটা বার করেছি। প্ল্যাব নিয়ে আমি হুম, অলরেডি একটা হুম, ভিডিও বানিয়েছি এবং ফার্দার আমি আরো বানাবো ইন্ডিভিজুয়াল স্টেপ। অলরেডি প্ল্যাব কিন্তু এখন ইউকেএমএল তে শিফট হয়ে যাচ্ছে। বাট হুম, আমি হুম, একমাত্র মানে সবচেয়ে ভালোভাবে তোমাকেই চিনি যে ইউএসএমএল টা এত তাড়াতাড়ি এতটা ভালো করে প্রোগ্রেস করেছে। তো ১ম আমি তোমাকে একটা প্রশ্ন করা উত্তর এরকম ফর্মেই রাখছি ভিডিওটা। ১ম এ আমি যেটা তোমার থেকে জানতে চাইবো, আমার ক্ষেত্রে যেটা ডিসাইডিং ফ্যাক্টর হয়েছিল যে হুম, ইউএসএমএলইর ওখানে পৌঁছানো অব্দি, মানে হুম, রেসিডেন্সিতে ম্যাচ করা অব্দি কতটা হুম, খরচ হতে পারে? এটা যদি তুমি একটা আইডিয়া দাও স্টেপ ওয়াইজ। হুম। তো খরচটা প্রচুর। এটা ডেফিনিটলি একটা বিশাল মানে বাধা যেটার জন্য অনেকে চুজ করে না এদিকে যেতে। ইউকের দিকে বেশি চলে যায়। কারণ পরীক্ষাগুলো আ স্টেপ 1 আর স্টেপ 2 সিকে মিনিমাম এই দুটো দিতেই হয়। পার পরীক্ষা আমি যখন দিয়েছিলাম ওটা $১,০০০ ছিল। এখন দামটা বেড়ে প্রায় ১১০০ মতো হয়ে গেছে। মানে আর প্রায় তা ইন্ডিভিজুয়ালি ৯০,০০০ মতো কাছাকাছি হবে। ৯০,০০০। হ্যাঁ, ৳৯০,০০০ মতো আসবে। আর তারপরে ওই মানে ইসিএফএমজি তে রেজিস্টার করা যার জন্য এই পরীক্ষাগুলো হয়, তার জন্য ওটার জন্য আবার ৫০০ মতো কিছু একটা ছিল। এখন এক্সাক্ট দামটা মনে নেই। ইসিএফএন যেটা তো আমিও করলাম, ওটা মোটামুটি তোমার ২০,০০০। ওভারঅল টোটালটা ২০,০০০। টোটাল ২০,০০০ ছিল। আর বেশ। কোনো ইংলিশ আর এক্সাম স্টেপ 1 স্টেপ হ্যাঁ, 2 এর আগে? হ্যাঁ, এখন ইংলিশ এক্সামটা ওই ওইটি বলে একটা দিতে হয়। ওইটি মেডিসিন। ঠিক আছে? সেটারও মোস্ট প্রবাবলি $৫০০ ছিল। এখন এক্সাক্টলি আমার মনে পড়ছে না। ওইটি আমিও এ দিয়েছি। ওইটির তোমার হ্যাঁ, এক্সাক্ট আয়ানারটা আমি যখন দিয়েছি ১ বছর আগে ছিল হ্যাঁ, হ্যাঁ। ৩৩,০০০। আচ্ছা। তাহলে ৳৩৩,০০০। ৫০০ একটু কম। হুম, হুম। ঠিক আছে। এই একটা আছে। আর তারপরে হচ্ছে ও ওখানে রোটেশন খোঁজার মানে খোঁজার খরচা। সেখানে কিছু ইউজুয়ালি কিছু এজেন্সি থ্রু দিয়ে যেতে হয় রোটেশন পেতে। তার জন্য আবার ব প প প্রতি মাসে $১,০০০ খানেক বেরিয়েই যায়। বাপরে ঠিক আছে? বাপ! বাপ! হ্যাঁ, মানে আর ১ বছরে মানে তুমি ধরো শুধু এই হুম, মানে খোঁজায় বলছো প্রতি মাসে $১,১০০, জাস্ট খোঁজায়। খোঁজায় না। মানে এপ্লাই করতে হবে। আর ইউজুয়ালি এসব জায়গায় এপ্লাই করে ১ মাস বা ২ মাসের জন্য অবজারভারশিপ এর জন্য আসতে দেয়। এবার কিছু জায়গায় ফ্রিতেও দেয়। হুম, কিন্তু আ মানে মোস্ট কমনলি লোকেরা যে রুটে যায়, যেমন কেউ একটা অর্গানাইজেশন আছে যারা এগুলো ব্যবস্থা করে দেয়। হুম। মানে আইদার ক্লিনিক বেসড বা হসপিটাল বেসড রোটেশন। তারা ওকে। তাদের বেসিক রেট হচ্ছে ১ মাস রোটেশনের জন্য $১,০০০ থেকে $১,৫০০ মতো। এটা ভে এখন ভেরি ক ইউকে তেও শুরু করছে। আমি হ্যাঁ, সৌভাগ্যবশত পেয়ে গেছি ফ্রিতে। একজন হুম, তোমার বাঙালি আমাদেরই সিনিয়র, অনেক সিনিয়র। সে হুম, ১৯৯৫ তে ছিল। তার সুপারভিশন এ আমি করছি।
কিন্তু তুমি আচ্ছা। বলছো ইউএসএ তে এটা এখন মানে অলরেডি মোস্টলি পেইড ফর 1 মান্থ অর মোস 2 মান্থ। মোস্টলি পেইড হ্যাঁ। মানে পেইড গুলো হচ্ছে যে ওরা মানে গ্যারান্টিতে দিয়ে দেবে। মানে এই অর্গানাইজেশনের টাকা দিলে কোনো না কোনো জায়গায় রোটেশন হয়ে যাবে। আর অন্য ফ্রিতে করতে গেলে আরেকটা উপায় যেটা অনেকে করে হচ্ছে বিভিন্ন হসপিটালের ফ্যাকাল্টিকে ইমেইল করে বলা যে রোটেশনের জন্য রিকোয়েস্ট করে আচ্ছা, সেসব জায়গায় মাঝে হয়ে যায়। সেগুলো কিছু ক্ষেত্রে ফ্রিতে পাওয়া যেতে পারে। কিন্তু মানে অনেকেই যেটা করে যে মানে তাড়াতাড়ি ১-২ রোটেশন করে বেরিয়ে আসি জাস্ট সিভিতে ঢোকানোর জন্য। সেগুলোর জন্য ইউজুয়ালি একটু এই টাকা দিতে হয়। তাও ১,০০০ থেকে $১৫০০ টা একটু কমিয়েই বললাম। এটা হচ্ছে মিনিমাম রেট যেটা দেখেছি। এর চেয়ে অনেক বেশিও দেখেছি কিছু অর্গানাইজেশন কিছু জায়গায় আরো অনেক বেশি নেয়। আচ্ছা। হ্যাঁ। বেশ। তো আমরা মোটামুটি একটা এভারেজই ধরছি। ১৫০০ ই হুম, ধরি। ১৫০০ হুম, সরি একটা টেকনিক্যাল প্রবলেম এর জন্য কিছুটা রেকর্ড হয়নি। আমি সেই পার্টটা একবার রিপিট করে দিচ্ছি। যদি আমি কিছু ভুল বলি তুমি একবার বলে দিও। ঠিক আছে? হুম, তো আমরা অবজারভারশিপ অব্দি আমি দেখলাম যে রেকর্ডিংটা হয়েছে। তো দাদার হুম, কাছে আমি বেসিক্যালি যেটা জানতে চাইছিলাম যে স্টেপ গুলো কি? তো দাদা যেগুলো বলেছিল আমি শর্টেই বলছি। যে স্টেপ 1 যেটা হয় মেইনলি প্রি অ্যান্ড প্যারা ক্লিনিক্যাল এর উপর একটা থিওরিটিক্যাল এমসিকিউ এক্সাম হয়। যেটা দেওয়ার বেস্ট টাইম হচ্ছে এই 2nd ইয়ারের পর, 2nd প্রফ এর পর। এবং তারপরে পার্ট 2 যেটা, সেটা হচ্ছে মেইনলি ক্লিনিক্যাল সাবজেক্ট গুলোর উপর এগেইন থিওরিটিক্যাল এমসিকিউ এক্সাম। হুম, তার সাথে কিন্তু ওইটি মেডিসিন এটা হুম, পাস করতে হয় অ্যাজ ইংলিশ নলেজ টেস্ট এবং আগে হয় একটা ক্লিনিক্যাল এক্সাম হতো, এখন সেটা হচ্ছে না। হুম। পার্ট 1, পার্ট 2 এবং ওইটি ৩ টেই ভারতে বসিয়ে দেওয়া যায় এবং আমার বিশ্বাস যে পার্ট 1 এবং পার্ট 2 বোধহয় দুটোই কলকাতায় বসিয়েই দেওয়া যায়। তাই হ্যাঁ, কি? সবকটা ৩ টেই কলকাতায় বসে দেওয়া বেশ। যায়। হুম, হ্যাঁ, ওইটি তো দেওয়া যায়। বাকি দুটোও হুম, তাহলে দেওয়া যায়। বেশ। হুম, তো এটা দেওয়ার পর তুমি যেটা বললে যে হুম, অবজারভারশিপ এর জন্য যায় স্টুডেন্টরা, অবজারভারশিপ হ্যাঁ, করে। কেউ ফিরে আসে এবং হুম, কেউ ওখানেই থেকে যায়। ওখানে থেকে এবং ওখানে যখন ওই ম্যাচিং এর অ্যাপ্লিকেশনটা শুরু হয় সেটা করে হুম। ম্যাচিং এর রেজাল্টটা আসে তুমি বললে ওই অক্টোবরের মধ্যে। মা না তখন অক্টোবর থেকে ফেব্রুয়ারি ২ ইন্টারভিউ চলে, মার্চে রেজাল্টটা আসে। মার্চের হুম, রেজাল্টটা আসে যেটা ম্যাচিং হুম। সেখানে তোমরা দেখো যে কে কতটায় কে পৌঁছেছে। কোথায় গেছে? হ্যাঁ, বেশ। হুম, এবার হুম, এইখানে যে মানে অ্যাপ্লিকেশনটা এটার জাস্ট তুমি কি হুম। ক্রাইটেরিয়া গুলো একটু বলতে পারবে যে কি ক্রাইটেরিয়া গুলো বেসিক্যালি? তো জাস্ট মানে শর্ট। বাইরে থেকে যারা এপ্লাই করছে তাদের ইসিএফএমজি সার্টিফিকেশন থাকা দরকার। তো সেগুলো থাকার জন্য যেমন বললাম ওই ৩ টে জিনিস লাগবে। তো হুম, স্টেপ 1, স্টেপ 2 স্কোরস আগে এখন তো স্টেপ 1 এ স্কোর নেই। এখন ওটা পাস ফেল হয়ে গেছে। আগে যখন স্কোর ছিল তখন স্কোর দেখতো। স্টেপ 2 এর এখনো স্কোর আছে সেটা এখন দেখে কিছু জায়গায়। আর মানে একটা বেসিক্যালি একটা পুরো সিভি জমা করে। যেখানে তোর যা এক্সপেরিয়েন্স আছে সবগুলো একটা পুরো লিস্টে দেখাতে হয়। কোথায় কি কাজ আছে, কোনো রিসার্চ এক্সপেরিয়েন্স আছে কিনা, পাবলিকেশন হ্যান-ত্যান কিছু আছে কিনা, এসব পুরো একটা ওদের যে পোর্টালটা আছে ইরাস বলে যে পোর্টালে এপ্লাই করি, সেখানে এসবগুলো লিখে-টিখে একটা ওরা একটা সিভি বানিয়ে ওই অর্গানাইজেশনটাই বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়। মানে আমি যে ইনস্টিটিউটে এপ্লাই করছি সেই ইনস্টিটিউটে ওই ওদের একটা স্ট্যান্ডার্ডাইজড ফরম্যাটে চলে যায়। তো আচ্ছা, সেই অ্যাপ্লিকেশনটা দেখে মানে আমার স্কোরস বাকি এক্সপেরিয়েন্স হ্যান-ত্যান দেখে ওরা ঠিক করে যে একে ইন্টারভিউ করব কিনা। দিয়ে ইন্টারভিউ অফার গুলো আসতে থাকে। সেটা ওই অক্টোবর থেকে ফেব্রুয়ারি অব্দি চলে। তারপরে ইন্টারভিউ এর মানে তখন ইন্টারভিউতে এসে যা জিজ্ঞেস করলো একটু মানে মানুষটা কেমন দেখতে চায় এসব হ্যান-ত্যান ঠিক এক্সপেরিয়েন্স আছে। হ্যান-ত্যান ওইসব দেখে তারপর ইন্টারভিউ পারফরম্যান্স সে অনুযায়ী ফেব্রুয়ারিতে র‍্যাংক লিস্ট সাবমিট করার মতো একটা ব্যাপার আছে। সেখানে মানে আ মানে আমরা যে ইন্টারভিউ করেছি সেই প্রোগ্রামে একটা লিস্ট আমাদের সাবমিট করতে হয় ইন অর্ডার অফ প্রেফারেন্স আমরা কোথায় যেতে চাই। প্রোগ্রামগুলো সেরকমই একটা লিস্ট বানিয়ে সাবমিট করে। দিয়ে ওদের একটা অ্যালগরিদম আছে, ম্যাচিং অ্যালগরিদম যেটা বলে, যেখানে আমাদের প্রেফারেন্স আর প্রোগ্রামের প্রেফারেন্স মিলিয়ে আমাদের একটা মানে বেসিক্যালি আ প্রোগ্রামে ম্যাচ করে দেয়। ওকে, তো সেই রেজাল্ট গুলো ইউজুয়ালি মিড মার্চে বেরিয়ে আসে। ওকে। এবার তুমি এটাই আমাকে হচ্ছে একটা প্রসেসটা। জিনিস বলো যে এই হুম, রিসার্চ বা অডিট এর এখানে হুম। কতটা ইম্পোর্টেন্স? তো অ্যাকচুয়ালি অতটা ইম্পোর্টেন্স একদমই নেই। ঠিক আছে? মানে আচ্ছা, রিসার্চ থাকলে ভালো, কিন্তু থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নয়। আ ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স কে ওরা অনেক বেশি ইম্পোর্টেন্স দেয়। ঠিক ওকে, আছে? তো এই যে অবজারভারশিপ এর কথাটা বলছিলাম সেখান থেকেই বলি যে মানে যেহেতু আমি গ্র্যাজুয়েট করার পর মানে এমবিবিএস পাস করার পর এসব করতে গেছিলাম। তাই একটু অনেকটা ডিসঅ্যাডভান্টেজই হয়েছিল। কারণ অন্য দেশ থেকে যারা গ্র্যাজুয়েট করে এপ্লাই করে তাদের এখানে হ্যান্ডস অন কাজ করতে মানে হ্যান্ডস অন কাজ পাওয়া খুব কঠিন।
ঠিক আছে? কারণ এসব মানে ইন্সুরেন্স আর লায়াবিলিটির এসব অনেক ব্যাপার-স্যাপার থাকে। তো হুম, আমাদের আমাদের দেশ থেকে অনেকেই মানে স্পেশালি সাউথ এর স্টেট থেকে বা দিল্লি এটসেট্রা যেখান থেকে ইউএসএমএল ইউএসএ যাওয়ার চল অনেক বেশি। সেই জায়গায় অনেকেই কি করে ইন্টার্নশিপ শেষ করার আগে গিয়ে ওখানে ইলেকটিভ এর জন্য এপ্লাই করে। ঠিক আছে? ওটা হচ্ছে বেসিক্যালি অবজারভেশন এর মতনই কিন্তু জাস্ট ওখানে হ্যান্ডস অন কাজ করা যায়। মানে পেশেন্টকে আচ্ছা। এক্সামিন করা, হিস্ট্রি মানে নিজে একটা পেশেন্টকে দেখে আমি প্রেজেন্ট করলাম এইসব ব্যাপারগুলো থাকে। তো এইটা সেইটা আমি করছি এখন ইউকেতে আমি হ্যাঁ, করছি। আচ্ছা, এটাকে এরা বলে আচ্ছা, অ্যাটাচমেন্ট। আর আচ্ছা, এরা আচ্ছা। অবজারভারশিপটাকে বলে যে তুমি হাত লাগাতে পারবে না পেশেন্টের উপর। হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। মানে আমরা জাস্ট রাউন্ডে এটসেট্রা থাকতে পারি। হুম, প্রশ্ন-টশ্ন জিজ্ঞেস করলে উত্তর দিতে পারি। আর নিজের মতো জিজ্ঞেস করতে পারি। কিন্তু পেশেন্ট এক্সামিন করা ওইসব একদমই চলে না। বেশ। তো অনেক ক্ষেত্রেই অবজারভেশন কে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স হিসেবে ধরাই হয় না। কারণ হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স কাজ হচ্ছে না বলে। তো আর সেদিক থেকে প্রপার ইন এক্সপেরিয়েন্স পেতে গেলে ইন্ডিয়ার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সটাকে কি ওরা কনসিডার করে না করে না? না, না, একদমই না। একদমই করে হুম। না। মানে মানে ধরতে পারে মানে কিছু ক্ষেত্রে দেখতে পারে যে হ্যাঁ, বহু বছর ধরে কেউ কাজ করেছে। এখানে এখানে মানে এখানে পিজি করে যদি আবার এপ্লাই করে তাহলে সেটাতে ওকে ধরতে পারে। আচ্ছা, যদিও পিজিটা ওখানে রেকগনাইজ হবে না। কিন্তু তাও দেখবে যে এটলিস্ট আরেকটা রেসিডেন্সি করে এসছে মানে অনেক মানে কিছুটা করে এসছে এই ফিল্ডে। সেই ব্যাপারটা থাকে। কিন্তু মানে ইন্ডিয়াতে আমি ইন্টার্নশিপে আমরা ক্লিনিক্যাল কাজ করেছি বা তারপর এদিকে হসপিটালে কাজ করেছি ওটার মানে তেমন কোনো ইম্পোর্টেন্স দেয় না। বেশ, ঠিক আছে? বেশ। তো এটা জানা খুব ওখানে মানে ইম্পোর্টেন্ট ছিল। হুম, হ্যাঁ, ওখানে এমন প্রপার হ্যান্ডস অন কাজ করতে গেলে ওই দিক থেকেই ভালো যে ইন্টার্নশিপ শেষ করার আগে ওখানে গিয়ে কয়েক মাস মানে এপ্লাই করলে ওখানে তাও স্টুডেন্ট হিসেবে এপ্লাই করলে বেসিক্যালি হ্যান্ডস অন কাজ করার অপরচুনিটি বেশি পাওয়া যায়। আর এই হ্যান্ডস অন কাজগুলো করলে মানে ওই যাদের আন্ডারে করছি তারা একটা লেটার অফ রিকমেন্ডেশন লিখে দেয়। তো সেই লেটার অফ রিকমেন্ডেশন গুলো অনেক বেশি ভ্যালুয়েবল হয়। কারণ ওখানে ও বলতে পারে যে মানে পেশেন্ট এই লোকটা পেশেন্ট দেখেছে, এই জিনিস করেছে এসব। অন দি আদার হ্যান্ড যদি অবজারভারশিপ করে যাই তখন মানে ওই জিনিসটা লিখতে পারবে না। শুধু বলতে পারবে যে ইন্টারেস্ট দেখিয়েছে, প্রশ্ন জিজ্ঞেস করেছে। কিন্তু ক্লিনিক্যালি কতটা ভালো সেই কথাটা উল্লেখ করতে পারে না লেটার গুলোতে। তাই একটু ভ্যালুটা কমে যায়। বেশ, তো বেশ। আর তুমি একটু টাইমটা বলবে? মানে ধরো সিট পেতে কতটা টাইম লাগে? কত ফ্রিকোয়েন্সিতে সিট বেরোয়? স্টেপ 1, স্টেপ 2 ওইটি তো প্রত্যেক মাসেই ৪-৫ বার হয়। এটা আমি যেহেতু হ্যাঁ, আমি স্টেপ দেখেছি। স্টেপ 1, স্টেপ 2 ও সারা বছরই হয়। যেকোনো সময় এপ্লাই করে হ্যাঁ। আচ্ছা। আর সিট মানে এভেইলেবিলিটি কিরকম? প্ল্যাবের যেমন প্ল্যাব 1 এর সিট পাওয়াই যায় না। প্রায় ও ১ আচ্ছা, বছর গ্যাপের এরকম পরে। ওরকম কোনো ব্যাপার না। মানে স্টেপ 1 আমি মানে বেসিক্যালি স্টেপ 1 এপ্লাই করার সময় স্টেপ 1, স্টেপ 2 দুটোর ক্ষেত্রেই এপ্লাই করার সময় দুটো জিনিস সিলেক্ট করতে হয়। ১ম এ বলে একটা ৩ মাসের উইন্ডো সিলেক্ট করতে যে আমি এই ৩ মাসের উইন্ডোর মধ্যে পরীক্ষা দেব। তো এইটা ১ম এ সিলেক্ট হয়। তারপরে ইভেনচুয়ালি ৩ মাসের ওই উইন্ডোর কাছাকাছি এসে একটা পার্টিকুলার ডেটও সিলেক্ট করে নেওয়া যায় যে এই দিনে দেব। তো থেকে যায়। ওরকম মানে পরীক্ষার ডেট পাচ্ছি না বলে পরীক্ষা দিতে পারছি না এরকম কারোর হয়েছে আমি শুনিনি। বেশ। এবং ওই ৩ তো মাসের মধ্যেই কি তোমাকে স্টেপ 1, স্টেপ 2 দিতে হবে? না কোনো ভ্যালিডিটির ব্যাপার আছে যে স্টেপ 1 এতদিন ভ্যালিড। এর মধ্যে দিতে আ হবে স্টেপ 2? আ না ওরকম কোনো ব্যাপার নেই। স্টেপ 1, স্টেপ 2 মানে আ স ৭ বছর অব্দি ভ্যালিডিটি আছে। বেশ। মানে স্টেপ 1 টা আমি দিলাম। তারপর বাকি দুটো স্টেপ আমি ৭ বছরের মধ্যে করলেই আমার ECFMG সার্টিফিকেশনটা হতে পারে। ঠিক আছে? আরো ২ টো স্টেপ মানে? একটা তো স্টেপ 1, স্টেপ 2 আরেকটা কোনটা বলছো? আরেকটা ওইটি। ওইটিটা এখানে স্টেপ 2 র পরে দিতে হয়। যখন ইচ্ছে। এই ৩ টের মধ্যে যেটা যখন ইচ্ছে দিতে পারি। আচ্ছা। বেশ। আর ঠিক আছে? একটা কোনো কথা বলো এই স্টেপ 1, স্টেপ 2 আমাদের নিট হুম, পিজি রেসপেক্ট এই বলো বা হ্যাঁ, আইএনআইসিটি এর রেসপেক্ট এই বলো কতটা হুম। কঠিন তোমার মনে হয়? তুমি কি নিট পিজি নি বা নি ওইটা নিট পিজিও দিয়েছিলে? দিয়েছিলাম আমি। নিট পিজি দিয়েছিলাম। নিট পিজির চেয়ে অনেক সহজ পরীক্ষা এই দুটোই। কারণ আচ্ছা, নিট পিজিতে মানে ওটা প্রচুর ফ্যাক্ট বেসড মানে প্রচুর উল্টোপাল্টা জিনিস মনে রাখতে হয়। মানে বেসিক্যালি অত মনে রাখা আমার পক্ষে সম্ভব নয়। স্টেপ 1, স্টেপ 2 পরীক্ষাটা ওটাতেও অনেক ফ্যাক্ট বেসড রিকল বেসড প্রশ্ন আছে। কিন্তু তার সাথে একটু একটা ক্লিনিক্যাল রিজনিং টাইপেরও মানে মেইনলি এগুলো ক্লিনিক্যাল রিজনিং টাইপের প্রশ্ন থাকে যেগুলো মানে একটু মানে কনসেপ্ট গুলো ভালো থাকলে আরো ইজিলি দেওয়া যায়। তো পরীক্ষাটা দিতেও ভালো লাগবে কারণ ওসব উল্টোপাল্টা জিনিস মুখস্থ রাখতে হয় না। আর মানে নম্বর পাওয়াও সহজ। আমি বলব নিট পিজির চেয়ে ডেফিনিটলি সহজ পরীক্ষা দুটোই। বেশ, বেশ। হুম, জাস্ট যেহেতু আমরা ভিডিওতে রয়েছি জাস্ট টু বি অন হুম, রেকর্ড। প্ল্যাব হুম, 1 হচ্ছে পিওরলি ক্লিনিক্যাল কোয়েশ্চেনই আসে। আমার মনে হুম, পড়ছে একটাও আমি রিকল বেস কোয়েশ্চেন পাইনি। হুম, এবং হুম, এগেইন নিট পিজির চেয়ে অনেকটাই ইজি। কারণ প্ল্যাব 1 হ্যাঁ, মেইনলি ফোকাস হুম, করে ক্লিনিক্যাল সাবজেক্টস এর উপর। প্যারা এবং প্রি একদম। ক্লিনিক্যাল থেকে প্রায় কোয়েশ্চেন আসেই না।
এলেও একদম। হার্ডলি হুম, হুম, ১০-১২টা, হুম, এবং ওদের হুম, এথিক্স থেকে, মেডিকেল এথিক্স থেকে কিছু কোয়েশ্চেন আসে। হুম, বরং আমার যেটা মনে হলো ব্ল্যাক 2 একটা বেশ চ্যালেঞ্জিং এক্সাম। কারণ এরকম কোনো এক্সাম হুম, আমরা ভারতে দিই না। হুম, ওখানে একদম হুম, তোমার মানে পেশেন্ট হিসেবে অ্যাক্টররা থাকে এবং হ্যাঁ, সেখানে তোমাকে হুম, পুরো এক্সামিন করে, মানে ম্যানিকুইন হুম, থাকে। তখনই হুম, তোমাকে এমনকি ব্লাড টানা, ব্লাড কালচার পাঠানো, ইবিজি করা হুম, এসবও থাকে। সেগুলো আচ্ছা। করে আমার মনে হয়েছে যে মানে যেকোনো থিওরি এক্সামের চেয়ে বা আমাদের ভাইভা এক্সাম বা প্র্যাকটিক্যাল এক্সামের চেয়ে ক্ল্যাট 2 টা এটা একটা হুম, মানে হুম, স্পেসিফিক্যালি একটা খুব ডিফারেন্ট টাইপের এক্সাম। বেশ। আচ্ছা। তাহলে হুম, কঠিনটাও হলো, এটাও হলো। আ হুম, এবার যেটা জিজ্ঞেস করব, তুমি বলছো আইডিয়ালি তাহলে স্টেপ 1 দিয়ে দেওয়া উচিত 2nd প্রফের পর, এবং হ্যাঁ। স্টেপ 2 দিয়ে দেওয়া উচিত ইন্টার্নশিপ শুরু হওয়ার জাস্ট আগে, দিয়ে ইন্টার্নশিপে ইলেক্টিভ এর জন্য এপ্লাই করে দেওয়া উচিত। ইলেকটিভটা মানে স্টেপ 2 না দিয়েও এপ্লাই করা যেতে পারে। আচ্ছা। তো আর এপ্লাই অনেক করবে কি ওই অর্গানাইজেশন গুলোর থ্রুতেই, যেটা তুমি বলছিলে? কিছু, কিছু অর্গানাইজেশনের থ্রুতে আছে, কিছু, কিছু মানে ডাইরেক্টলি ফ্যাকাল্টিকে ইমেইল করে, করে পাওয়া যায়। আচ্ছা, আ বেশ, ওইসব অবজারশিপের জন্য। বেশ। এবার আমি হুম, আরেকটা ব্যাপার তোমার থেকে জানতে চাই যে, হুম, তোমার কেন মানে তোমার কি মনে হচ্ছে যে কেন ইউএস এর হেলথ সেক্টরটা আমাদের চেয়ে হুম। কোন জায়গায় অনেকটা বেটার? তোমার কি মনে হয়েছে? এটা আমি একটু জানতে চাই। আ ইউএসএ হেলথ সেক্টর আমাদের চেয়ে বেটার একমাত্র জায়গায় বলব যে আ মানে মানে রেসিডেন্টদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ইন্ডিয়ার রেসিডেন্সির চেয়ে ডেফিনিটলি অনেক ভালো। মানে বলব না যে এখানে কাজ নেই একদম। এখানেও মানে প্রচুর কাজ থাকে। স্পেশালি মানে সার্জারি বরং কোনো ওই সার্জিক্যাল ব্রাঞ্চেস এ গেলে। কিন্তু আ ওই মানে আমাদের পিজিটিতে তো দেখেছি মানে ৩৬, ৪৮, ৬০ ঘন্টা অব্দি কাজ করার কোনো মানে ধরেই নেওয়া হয় এটা 24 করতে। ইনটু 365 কোন আহ স্পেসিফাইড ওয়ার্ক আওয়ারস হ্যাঁ, নেই। হ্যাঁ, হ্যাঁ। সেদিক থেকে আমাদের এখানে রেসিডেন্সিতে একটু ওয়ার্কার রেগুলেশনস হ্যান-ত্যান আছে। পার উইক মিনিমাম 24 আওয়ার্স একটা ডে অফ থাকতেই হবে। আর পুরো বছরে ৪ সপ্তাহ পেইড ভ্যাকেশন থাকতেই হবে। এগুলো হচ্ছে সিজিএমএ এর রুল। তো এইগুলো একটা থাকে যে একটু ছুটি-টুটি পাওয়া যায়। আর প্লাস টাকা-পয়সাও অনেক বেশি। মানে রেসিডেন্সি স্টাইপেন্ড এখানে আমাদের তুলনায় অনেকটাই বেশি। সে তো অবশ্যই। আমাদের তো মানে হ্যাঁ, ছেড়েই দাও। হ্যাঁ। এই এইটা এই সমস্যাগুলো আছে বলেই আমরা বাইরে খুঁজছি তো। একদম। হুম, এটা হচ্ছে ১ম মেইন আ এটা। তারপরে ট্রেনিং এর কোয়ালিটিও ডেফিনিটলি অনেক ভালো। ঠিক আছে? ওখানেও যেমন রেসিডেন্সিতে পড়ানো বলে কিছু হয়ই না প্রায়। মানে সবই পেশেন্ট দেখে, দেখে বা নিজের উদ্যোগে শিখতে হয়। এখানেও অনেকটা তাই। মানে নিজের উদ্যোগ দেখিয়ে জিজ্ঞেস-টিজ্ঞেস করে হয়। কিন্তু তাও মানে এখানে অনেক রকম সিমুলেশন ট্রেনিং মানে সিমুলেটেড পেশেন্ট এনকাউন্টারস, সিম ল্যাবে গিয়ে শেখানো আর আ মানে উইকলি ডেডিকেটেড পড়াশোনা, লেকচার হ্যান-ত্যান এইসব ব্যাপারগুলোও থাকে। বেশ, সেদিক থেকে বলব ট্রেনিংটাও এখানে একটু ভালোভাবে করা যায়। বেশ। আর এবার যেটা অনেকেরই প্রশ্ন থাকে এই ম্যাচিং। রিসেন্টলি আমি ইউকে যেগুলো হুম, ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট গ্রুপ আছে কিছু, যারা হুম, অনেকে ইউকে থেকে অস্ট্রেলিয়া এবং ইউএসএ চলে যেতে চাইছে। যেহেতু হুম, হুম, ইউকের নিজস্ব কিছু প্রবলেম আছে। তো হুম, সেখানে অনেকে লেখে যে ইউএসএ তে নাকি ম্যাচিং পাওয়াটা হুম, ভীষণ কঠিন, এবং অনেকের নাকি ৪-৫ বছর পর্যন্ত লেগে যায় জাস্ট টু হুম, গেট দ্যা হুম, ম্যাচ। হুম। এটা হ্যাঁ, তা ঠিক। সেটা অনেকেই ওরকম লেগে যায়। কারণ যেমন বললাম এই প্রসেসটা খুব একটা ট্রান্সপারেন্ট নয়। ঠিক আছে? মানে বলব একদমই ট্রান্সপারেন্ট নয়। মানে কিভাবে হয় ব্যাপারটা মানে অ্যা অন্য জায়গায় কি আমার নিট ফ্রিতে পরীক্ষা দিলাম, একটা র‍্যাংক হলো। র‍্যাংক অনুযায়ী আমি সিলেক্ট করে নিলাম আমাদের লিস্ট দিয়ে কোথায়, কোথায় যাবো। কিন্তু এখানে অনেকগুলো অন্য ভেরিয়েবল আছে যেগুলোর উপর আমাদের অ্যাপ্লিক্যান্টদের কোনো কন্ট্রোল নেই। মানে আমরা তো পরীক্ষাগুলো দিলাম, স্কোরটা পেলাম। তারপরে এসব রোটেশন হ্যান-ত্যান করে পুরো সিভিটা বানিয়ে আমরা জমা করলাম। হুম, কিন্তু এইগুলো দেখেও মানে কি বেসিস এ ইন্টারভিউটা ফাইনালি দিল প্রোগ্রাম থেকে। আর ইন্টারভিউর পর কি বেসিস এ ওরা সিলেক্ট করল কোন অ্যাপ্লিক্যান্ট কে আমরা আমাদের লিস্টে রাখবো এসব এটার কোনো ডেফিনিট আ কোনো ক্রাইটেরিয়া নেই, কোনো ব্যাপার নেই। ঠিক আছে? তো ওর জন্যই এখানে মানে বেসিক্যালি কার কত কানেকশন আছে এটাতে অনেকটা রোল প্লে করে। তো সেদিক থেকে অনেকটা সময় লেগে যায়। আম স্পেশালি যারা যদি একটু কম্পিটিটিভ স্পেশালিটি তে যারা এপ্লাই করছে। আমি যেমন স্পেশালি তুমি ১ম বার বলছো যে সার্জিক্যাল গুলো বিশেষ করে। হ্যাঁ, সার্জিক্যাল। বিশেষ করে সার্জিক্যাল গুলো এই যেমন ১ম বছরে আমি যখন সার্জারিতে এপ্লাই করেছিলাম, মানে পুরো সিজনে ২ টোই ইন্টারভিউ পেয়েছিলাম। ঠিক আছে? আর ১ম এ ওখানে আনম্যাচড ই গেছিলাম। তো ওখানে ১ম এ ম্যাচ না করলে ওই একটা
বেসিক্যালি ইন্ডিয়াতে মপ আপ রাউন্ড যেরকম হয় সেরকম ওখানে আরেকটা মানে সোপ বলে সেটা হয়, সাপ্লিমেন্টাল অফার অ্যান অ্যাকসেপ্টেন্স প্রোগ্রাম বলে এটা শুরু হয় ম্যাচের ১ সপ্তাহ পরে ধরে। সেখানে ওই প্রোগ্রামে যে আনফিল্ড স্পট আছে সেগুলোর জন্য আবার আবার কিছুজনকে ডেকে ইন্টারভিউ নেওয়া হয়। তো এই সার্জারি পজিশনটা আমি সেটার থ্রু দিয়েই পেয়েছিলাম, এই প্রিলিমিনারি পজিশনটা। এই ২য় বছর যেখানে এপ্লাই করলাম, কারণ অনেকে বলে যে মানে প্রিলিমে ঢুকে আবার ক্যাটেগরিক্যাল পাওয়াটা নাকি আরো কঠিন। ডাইরেক্টলি ক্যাটেগরিক্যালে ঢোকাচ্ছে। তো সেইবারে ব্যাকআপ হিসেবে আমি মেডিসিনেও এপ্লাই করেছিলাম। কারণ জানতাম যে এইবার সার্জারিতে পাওয়া একটু কঠিন হয়ে যাবে। তো সেটা ঠিকই দাঁড়ালো। সার্জারিতে ম্যাচ আমি করিনি। আবার সেই মপ আপ থ্রু দিয়ে গিয়ে ইভেনচুয়ালি একটা ইন্টারনাল মেডিসিন পজিশনে ম্যাচ করলাম। তো আচ্ছা, এখন এই জুলাই থেকে আমার ওই মেডিসিনটা স্টার্ট হবে। তো বেশ। এই করে বিভিন্ন কারণে লোকেদের মানে আইদার ১ম এ একটা প্রিলিম করে আবার যায় বা প্রিলিম পজিশনও না পেয়ে অন্য কিছু করে ২-৩ বছর এপ্লাই করে দিতে পারে। এই যেমন আমাদের কয়েকজন ব্যাচমেটও আছে যারা আমাদের সাথে পরীক্ষাগুলো দিচ্ছে। তারাও ওরকমই এক্সপেরিয়েন্স হয়েছে অনেকেরই। হুম, আচ্ছা, আচ্ছা। হুম, তো এই যে তুমি প্রিলিম বলছো, এই সময় কি হুম। তোমাকে কোনো ওরা স্টাইপেন্ড কিছু দেয়? হ্যাঁ, প্রিলিম রেসিডেন্সি আর সেটা আবার কিছু প্রোগ্রাম টু প্রোগ্রাম ভেরি করে। স্পেশালি সার্জারি প্রিলিম গুলোয়। আমি যে প্রোগ্রামে আছি ব্রুকডেল সেখানে প্রিলিম রেসিডেন্ট আর ক্যাটেগরি রেসিডেন্ট পুরো একই, মানে আ ট্রেনিং এক্সপেরিয়েন্স যা সেলারি হ্যান-ত্যান সবই এক। ঠিক আছে? আর বেশ। বলব যে সেলারিটা বেশিরভাগ জায়গায় একই থাকে। প্রিলিম আর ক্যাটেগরির মধ্যে সেলারিটা আলাদা হয় না। কিন্তু কিছু জায়গা থেকে এই গল্প শোনা যায় যে প্রিলিম রেসিডেন্টদের অতটা বেশি এক্সপোজার দেওয়া হয় না। অতটা মানে স্কার্ট ওয়ার্ক বেশি দেয়, কাজকর্ম শেখায় কম। এসব কিছু জায়গা থেকে শোনা গেছে। কিন্তু লাকিলি আমার প্রোগ্রামে ওরকম কিছু এক্সপেরিয়েন্স আমি করিনি। বাকি যে ক্যাটেগরিক্যাল রেসিডেন্টের যা হয়েছিল মানে পুরো একই শিডিউল আমাদের ছিল। তো হুম। মানে তুমি তো এখন পেশেন্ট-টেশেন্ট দেখছো, সার্জিক্যাল মানে যা হ্যাঁ, হ্যাঁ। করা যায় সবই করছো। সবই করছি। হ্যাঁ। বেশ, এবং ওয়ার্ক অ্যাম্বিয়েন্স হেলথি? কোনো হুম? টক্সিসিটির কোনো জায়গা? উম মানে ওই তেমন কিছু নাই। আমার প্রোগ্রামে তেমন টক্সিসিটি দেখিনি। ঠিক আছে? মানে ওভারঅল মানে কোনো ইমেজ তোমার কাছে যদি থাকে যে ওভারঅল ব্যাপারটা ঠিক কিরকম? তো কিছু হসপিটাল থেকে গল্প শোনা যায় যে মানে কিছু মানে আমাদের হসপিটালে কয়েকটা প্রফেসর আছে যারা একটু মানে ঝামেলা করে বটে। কিন্তু সেসব সব জায়গাতেই থাকবে। ওরকম তেমন কিছু নয়। কিন্তু স্পেশালি কয়েকটা হসপিটালের রেপুটেশন তৈরি হয়েছে যে এই জায়গাগুলো টক্সিক। সেগুলো অবভিয়াসলি অত ভালো করে আমি জানি না। কারণ ওইগুলোই আমি যাই মানে ওই হসপিটালের বন্ধু তেমন কোনো তৈরি হয়নি। কিন্তু কিছু হসপিটালের রেপুটেশন আছে। যে মানে আমাদের যেমন গল্প শুনি যে সিনিয়ররা প্রফেসররা বলে যে পাস করে আটকে দেবো হ্যান-ত্যান। এখানে নাকি কিছু হসপিটাল ওরকম বলেই আটকে রাখে। ওই বলে চমকায় হ্যান-ত্যান। তো আচ্ছা। আমার ওরকম কোনো এক্সপেরিয়েন্স হয়নি। মানে কাজের চাপ প্রচুর ছিল, সেইভাবে সেটা হ্যান্ডেল মানে মানে সেটা না করতে পারলে যে ঝাড়-টাড় দেওয়া ওগুলো নরমাল জিনিসপত্র যেমন হয় সেটা সব জায়গাতেই হবে। কিন্তু তার এক্সেসিভ কোনো টক্সিসিটি যেই মানে প্রমোশন আটকে দেওয়া, ও ওটিতে ঢুকতে দেব না এইসব ব্যাপার-স্যাপারগুলো এট লিস্ট আমাদের প্রোগ্রামে এরকম কিছু শুনিনি। হুম, ওকে। আ হুম। পেশেন্ট লোডটা কিরকম? তুমি তো জানো আমাদের কলেজগুলোতে হ্যাঁ, কিরকম লোড তো তুমি জানোই। হ্যাঁ, তার হ্যাঁ। রেসপেক্ট এ কিরকম লোড? হুম। তো নিউইয়র্কে তাও বলব যে গোটা ইউএস এর মধ্যে যেহেতু সবচেয়ে পপুলেশন বেশি, তো এখানে পেশেন্ট লোডও ওরকম করেসপন্ডিংলি বেশি। মানে গোটা ইউএস এর মধ্যে এখানে পেশেন্ট লোড সবচেয়ে বেশি। তাও আমি বলব যে ইন্ডিয়ার গভর্নমেন্ট হসপিটালের মতো অতটা ডেফিনিটলি নয়। তো পেশেন্ট আমরা প্রচুর দেখি বটে, কাজও থাকে। অন এভারেজ আমরা ওয়ার্ডে বা আ মানে আইসিইউতে যখন থাকি, আমাদের হসপিটালে যেমন সার্জিক্যাল আইসিইউতে ২০ টা বেড আছে। তো এট দ্য মোস্ট ২০ টা পেশেন্ট করে দেখতে হয়। আর এমনি রাউন্ড রাউন্ড যখন দিই তখন আরো বেশি থাকতে পারে, ২০ র বেশি থাকতে পারে। কিন্তু ওয়ার্ডে তো মানে পেশেন্ট গুলো দেখা আরো সহজ। তো অন এভারেজ ১০, ২০ র বেশি খুব কম হয় এরকম। তার মানে যখন ইন্ডিয়ার পেশেন্টের জন্য রেসপেক্ট এ মানে এটা মানে ইটস ভেরি, ভেরি ডুয়েবল। মানে যে ইন্ডিয়ান ডুয়েবল, হ্যাঁ। সিস্টেম এ কাজ হুম, করেছে তার তো ওটায় হুম, হুম, অসুবিধা হ্যাঁ। হবেই না। এখানে বেশ। একমাত্র জিনিস যেটা সময় লাগে হচ্ছে মানে ডকুমেন্টেশন এ এত রকম ডকুমেন্টেশন করতে হয়। হুম, সেটাতেই সময় লেগে যায়। মানে ওখানে যেমন আমি রাউন্ড দিয়ে চলে এলাম যে এই করতে হবে, এই করতে হবে। নিজের মাথায় একটু রেখে হ্যান-ত্যান ওইসব করে রাখলাম। এখানে তেমন নয়। পেশেন্ট মানে ওই খাতায় ৩ লাইন নোট লিখে চলে আসবো তা হবে না। এখানে প্রত্যেক পেশেন্টের একটা বিশাল লম্বা নোট লিখতে এসব করতে হয়। এবং ডিজিটাল আ তো পুরোটাই তো মানে ওভার দ্যা পুরোটা সিস্টেম। ডিজিটাল, হ্যাঁ। পুরোটা ডিজিটাল এপিকেট ওইসব টেমপ্লেটও আছে। টেমপ্লেটে ফেলে করা যায়।
হুম, হুম। ওইসবের পরেও একটু সময় লেগে যায়। কারণ মানে এতটা ইনভলভ বলে। আর প্লাস আমাদের হসপিটালটা একটু মানে একটু আন্ডার পপুলেশন থেকে ক্যাটার করে। আ জিনিসপত্র একটু কম মানে অন্য নিউ ইয়র্কের অন্য বড়, বড় হসপিটালের তুলনায় এখানে একটু মানে বেসিক্যালি অতটা হাই-ফাই নয়। যেমন একটাই এমআরআই স্ক্যানার আছে, গোটা হসপিটালে ২ টো সিটি স্ক্যানার আছে। আর আচ্ছা, ৮০০ বেডের হসপিটাল। ঠিক আছে? তো ওকে। ৮০০ প্লাস পেশেন্ট প্লাস ইমার্জেন্সিতে যে আসছে। এটা খুব প্রচন্ড বিজি ইমার্জেন্সি এর কারণ এটা লেভেল 1 ট্রমা সেন্টার বলে। তো প্রচুর আচ্ছা। ট্রমা, প্রচুর এসবগুলো আছে। তো সেটা ওই ২ টো সিটি স্ক্যানার আর একটা এমআরআই দিয়ে পুরো হসপিটালটা চলছে। তো সেই ক্ষেত্রে অনেক মানে মানে একটা স্ক্যান চাইতে গেলে ২-৩ বার ফোন করে, করে মনে করাতে হয় যে, "আমার পেশেন্টটাকেও নিয়ে যাও, আমার পেশেন্টটাকেও নিয়ে যাও।" এইসব ব্যাপার। আ বেশ। এই আরকি থেকে যায়। আর নিউ ইয়র্কের কিছু, কিছু হসপিটাল এটাও থাকে যে মানে আমাদের গভর্নমেন্ট হসপিটালে যেমন নার্সিং তো জানিস কিরকম অবস্থা। তো কিছু, কিছু নিউ ইয়র্ক হসপিটালে ওরকমই যে আমাদেরও চ্যানেল করতে হচ্ছে। কিছু, কিছু ক্ষেত্রে ব্লাড ড্র আমাদের করতে হচ্ছে। এগুলো থেকে যায়। তো এইসব মিলিয়ে আরকি একটু টাইমটা বেশি লাগে কিছু, কিছু ক্ষেত্রে। তো এইসব মিলিয়ে বেশ। তো ওয়ার্কলোড মোটামুটি এরকম কিন্তু ম্যানেজেবল। ১ম দিকে obviously যেকোনো ক্ষেত্রে মানে ঢুকতে একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগে। কিন্তু অভ্যেস হয়ে গেলে অতটা তেমন কিছু মনে হবে না। বেশ। হুম। তো আমার মনে হয় আমরা সব পয়েন্টই কভার করলাম নাকি? তুমি কিছু এড করতে চাইবে কোন পয়েন্টে কিছু? আ তেমন কিছু না। মানে কিভাবে যাওয়া যায় সেটা কথা হলো স্টেপ 1, স্টেপ 2 হ্যান-ত্যান। আ অবজারভারশিপ ইলেকটিভ এর মধ্যে তফাৎটা ডিসকাস করলাম। যে গ্র্যাজুয়েট করার পর অবজারভারশিপ হ্যান্ডস অন পাওয়া যায় না। হুম, তার হুম। আগে এপ্লাই করলে স্টুডেন্ট হিসেবে এপ্লাই করলে হ্যান্ডস অন কাজ পেতে পারি। আর সেটা উম গুরুত্ব বেশি। আর রিসার্চ নিয়ে যারা জিজ্ঞেস করে তাদের জন্য বলব যে আ রিসার্চ পজিশনে এপ্লাই করার মেইন আ উদ্দেশ্যটা হলো যে এইগুলো ইউজুয়ালি ১ বছর ২ বছরের প্রোগ্রাম হয়। তো মানে রিসার্চ আউটপুট ডেফিনিটলি হবে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে আমি এই পজিশনে এপ্লাই করলে এখানে ১-২ বছর থাকতে পারবো। ইউএসএ এখানে একটা মানে পুরো আ মানে একটা অনেকগুলো কানেকশনস তৈরি করতে পারবো। এখানে রিসার্চ এর গাইড যারা আছে অন্য রেসিডেন্টদের সাথে। আর সেই দিক থেকেই দরকার। কারণ এই কানেকশন ছাড়া যেমন বলছি ম্যাচ করা আজকাল খুব কঠিন হয়ে যাচ্ছে। তো রিসার্চ পজিশনে আ গুরুত্ব বলব এটাই। এই মানে আমি ফেজটা কি পেইড না সেলফ স্পন্সরড? ইউজুয়ালি আনপেইডই হয়। আচ্ছা। মানে বেশ। তো কেউ ১-২ বছর আনপেইড রিসার্চ করে একটা পেইড পজিশনে পেয়ে যায়। যে সেই পেইড পজিশন কয়েক বছর রিসার্চ করে তখন মানে ওইদিকে মানে অনেকটা রিসার্চ এর দিকেই চলে যায় কিছু, কিছু লোকে। হ্যাঁ, কিন্তু আমাদের এম যেমন এ আমাদের একজন সিনিয়র আছে। আমাদের জাস্ট ইমিডিয়েট ব্যাচ হ্যাঁ, একদম হ্যাঁ, ডিবি হ্যাঁ, আছেন। হ্যাঁ, হ্যাঁ, হুম। তারা এইভাবে ডিবি গেছে। চলে গেছেন যে রিসার্চ এর দিকে। হুম, হ্যাঁ। তাহলে এই কিন্তু ১ এমনি বছরের ক্ষেত্রে কিন্তু তাহলে আবার মানে খরচটা অনেকটা আবার খরচটা বেড়ে আবার যায়। আবার অনেকটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকটা এরকম ধরুন বেড়ে যাচ্ছে। তুমি তোমাকে যদি জিজ্ঞেস করি জাস্ট একটা আইডিয়া যে হুম, ইউএসএ তে আ ধরে নিচ্ছি যে থাকবে ১ বছর সে আনম্যারিড অবস্থায় একাই থাকবে। তো হুম, হুম। মোটামুটি একা একজন একটা রেন্টাল হোক বা Airbnb হ্যাঁ, হোক, হ্যাঁ। তাতে হুম, নিজে থেকে খাওয়া-দাওয়া, যাতায়াত ভাড়া নিয়ে হুম, হুম। এভারেজ কত একটা মানে ঠিকঠাক খরচ কত সেটা মোটামুটি আ পার মান্থ? মানে রেন্টাল বাড়ি নিয়ে থাকতে গেলে নিউ ইয়র্কের ক্ষেত্রে বলব খুবই এক্সপেনসিভ। আ কিছু, কিছু আ মানে অন্য ২-৩ জনের সাথে রুমমেট নিয়ে শেয়ার করলে তাও একটু ম্যানেজেবল হয়ে যায়। আর উম দে ১৫০ মানে ১৫০০ থেকে $২,০০০ আ মানে মোটামুটি মিনিমাম। জাস্ট এখানে রেন্টাল, জাস্ট রেন্ট রেন্টের জন্য। এগুলো হচ্ছে স্টুডিও বা এক্সপেক্টেড 1 রেন্টাল, বেডরুম হ্যাঁ, এক্সপেক্টেড নিউ স্টুডিও বা ইয়র্কে। 1 বেডরুম অ্যাপার্টমেন্টের জন্য। আ বেশ। যদি একটা 2 বা 3 বেড ২-৩ জন মিলে ভাড়া করি 2 বা 3 বেড তাহলে হয়তো একটু কমও হতে পারে। বেশ। কারণ ২,৫০০ ৩,০০০ এর 2 বেড 3 বেড কিছু, কিছু জায়গায় পাওয়া যায়। সেটা দুজনে ভাগ করলে আবার ১,০০০ মতো হয়ে যাবে। আর এটা হচ্ছে খাওয়া-দাওয়া? শুধু রেন্টে। খাওয়া-দাওয়া বলব আ কত সেগুলো ৫০০-৬০০ মতো ডলার প্রতি মাসে। পার মান্থ। বেশ। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এভারেজ আমরা এখন আপাতত ধরি মোটামুটি ধরো ১৫০০ ই ধরছি এভারেজ। হ্যাঁ, খাওয়া-দাওয়া থাকাটা মিলে। খুব ইম্পোর্টেন্ট একটা খাওয়া-দাওয়া প্রশ্ন যেহেতু ইউএস হুম, হচ্ছে সারা মিম হুম, কমিউনিটিতে এটার জন্য ফেমাস। হুম, ১ হ্যাঁ, বছরের জন্য কোনো হ্যাঁ। হেলথ ইন্সুরেন্স কত দিতে হবে ইউএসএ তে? হেলথ ইন্সুরেন্স তো নিয়ে যেতেই হয়। তো একটা সুবিধা হচ্ছে যে কি এই যে যারা রিসার্চ পজিশন নিয়ে থাকে একটা ইউনিভার্সিটি অ্যাটাচড হয়ে যায়। হুম। আ উম কি কিছু, কিছু সময় তাই সেগুলোর সাথে সাথেই হেলথ ইন্সুরেন্স ওরা অফার করে। এটা আ আমি যেহেতু করিনি তাই এক্সাক্টলি জানি না সব জায়গা থেকে দেয় কিনা। কিন্তু তাছাড়া আমাদের কিছু, কিছু অর্গানাইজেশন বাজাজ অ্যালিয়েন্স হ্যান-ত্যান ওরা একটা দেয়। একটা হেলথ ইন্সুরেন্স কভারেজ পাওয়া যায়।
হুম। আ আমি অ্যালায়েন্স থেকেই নিয়েছিলাম, কিন্তু কতটা কভারেজ নিয়েছিলাম আমার honestly এখন এক্সাক্টলি মনে নেই। আমি যেমন কিন্তু রিলায়েন্স থেকে নিয়েছি, আমি নিয়েছি তোমার হ্যাঁ, £৫০,০০০ আমি নিয়েছি। কারণ আচ্ছা, আচ্ছা। ইউকে এর হুম, আমি খরচপাতিগুলো জানতাম। হুম, কিন্তু ইউএসএ তে আমি শুনেছি হুম। মানে হেলথ কেয়ার কস্ট নাকি মানে ভাবনা চিন্তার প্রচুর, বাইরে। হ্যাঁ, হ্যাঁ, প্রচুর। আমার সেক্ষেত্রে যতদূর মনে পড়ছে আমাদের ওই বাজাজ এয়ারলাইন্স এর মোটামুটি আ আ $500,000 মতো কভারেজ একটা ছিল। বেশ। হুম, সেটা কি তোমার মনে মানে $500,000 সাফিসিয়েন্ট কি মনে হয়? এখন তো তুমি যখন দেখছো আ পেশেন্টদের এবং হয় হ একটা তো আইডিয়া হয়ে যায় যে কিরকম কি বিল হ্যাঁ, হচ্ছে বোঝা যায়। তোমার কি মনে হয়ে হচ্ছে যাওয়া এটা? উচিত। হয়ে যাওয়া উচিত। মানে আনলেস মানে মেজর কিছু একটা আইসিইউ স্টে হয়ে যাওয়ার মতো কিছু একটা হুম, হলো তাহলে আলাদা ব্যাপার। কিন্তু এমনি টুকটাক জিনিসপত্রের জন্য হয়ে যাওয়া উচিত। বেশ, স্পেশালি নিউ ইয়র্ক স্টেটে যেহেতু ইএমএলএ বলে ওই লটা আছে। মানে ইন্সুরেন্স না থাকলেও ইমার্জেন্সিতে যদি যাই কোনো নিউ ইয়র্ক স্টেট হসপিটালে, মানে ট্রিটমেন্ট রিফিউজ করতে পারে না। আর একটা বেসিক ট্রিটমেন্ট ওদের করতেই হয় ইন্সুরেন্স না থাকলেও। মানে টাকা দেওয়ার সামর্থ্য না থাকলেও একটা বেসিক ট্রিটমেন্ট নিউ ইয়র্কের হসপিটালগুলোয় করতেই হয়। বেশ। অন্য স্টেটগুলো নিয়ে আমি জানি না। ওখানে হয়তো ওরকম ল নেই। কিন্তু বেসিক এক আর কিন্তু আ এই অবজারভারশিপ বা রোটেশন এ যেতে গেলে ওরা একটা মেডিকেল ইন্সুরেন্স সঙ্গে থাকতেই হয়। তো সবাইকেই বলব যে একটা করে রাখতে। যদিও হোপফুলি কারোর কিছু হবে না, দরকার পড়বে না। কিন্তু মানে জাস্ট একটা ইটস মানে অ্যাপ্লিকেশন প্রসেস এরই একটা পার্ট থেকে যায় যে এই রোটেশন গুলোর জন্য এপ্লাই করলে ওটা সব জায়গা থেকে চায়। তো ওই জিনিসটা তো আর থাকা দরকার। তুমি যে ধরো এবার যে তুমি ধরো রেসিডেন্সি প্রোগ্রামে যদি তুমি এন্টার করে যাও, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রেও কি তোমাকে ট্রাভেল ইন্সুরেন্স নিয়েই যেতে হবে না ওখানকার কোনো ন্যাশনাল না, ইন্সুরেন্স করতে হবে? না, ওটা ওই রেসিডেন্সিতে ঢুকে গেলে সব প্রোগ্রামরা সব রেসিডেন্টদের একটা ওখানকার হেলথ ইন্সুরেন্স দিয়ে দেয়। আচ্ছা, মানে ওটা একটা স্যালারি পার্টি একটা মানে হেলথ ইন্সুরেন্স পলিসিও একটা থাকে এর সঙ্গে। বেশ, বেশ। হুম, ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমরা যা হুম, কভার করা সম্ভব শর্ট হুম, টাইমে পুরোটাই কভার করেছি। থ্যাংক ইউ এগেইন যে হুম, তুমি হুম, টাইম বের করে টাইম দিলে। কারণ আমার মনে হয় এটাই আমাদের জুনিয়রদের অ্যাকচুয়ালি হেল্প হবে। কারণ হ্যাঁ, ইন্ডিয়ান হ্যাঁ, মেডিকেল এডুকেশনকে এমন একটা জায়গায় নেওয়ার চেষ্টা করছে, হুম, যেটায় আমার মনে হয় পরে আমাদের জুনিয়রদের সেই, প্রবলেম হবে। হ্যাঁ? সেই, এবং ঠিক। ইউকেও হুম, স্যাচুরেট হয়ে আসছে। হুম, কারণ এখানে ইউকেতে আবার তুমি জানো কিনা জানি না, জাস্ট বলছি যে হুম, পাকিস্তানিরা মানে টার্গেটই হচ্ছে যে পাস আউট করে চলে আসা। কারণ আমি ওদের সাথে কথা হ্যাঁ, হ্যাঁ, বলেছি। ওরা বলেছে হুম, যে আমাদের দেশে কিছু নেই, কিছুই একদম, হচ্ছে না। একদম। মানে আইদার ওদের ইউকে যায় বা ইউএসএ যায়। হ্যাঁ, এখানেও। এবার ইউএস টা হুম, ওরা যেতে পারছে না। কারণ দেখো আমাদের হুম, যেটা ১৫ থেকে ২০ ওটা হুম, ওদের হয়ে যাচ্ছে ৬০ থেকে হ্যাঁ, ৮০। সেই, কারণ হুম, ওদের ইনফ্লেশন এতটাই খারাপ পর্যায়ে চলে সেই, গেছে। মানে অ্যাকচুয়ালি হুম, দেখে খুব খারাপ লাগলো। প্রচন্ডই হুম, হেল্পফুল। ভীষণ, ভীষণ হুম, হুম, মানে আমি একদম। যতজন পাকিস্তানিকে এখানে পেয়েছি, হুম, আমি দেশটার ফ্যান নই। আমরা ইন্ডিয়ানরা কেউই হ্যাঁ, ফ্যান নই দেশটার। কিন্তু অবশ্যই। হ্যাঁ, লোকগুলো কিন্তু লোকগুলো খুবই অসাধারণ। ভীষণ হ্যাঁ, হেল্পফুল। লোকগুলো তো খুবই, সেটা খুবই তাই। মানতেই হবে। খারাপই হুম, লাগে আমাদের বাট প্রোগ্রামে হুম, তো আমি চাই না যে আমাদের হুম, জুনিয়ররা যাতে একটা সঠিক মানে এমটা যাতে পায়। কারণ আমি আমি হুম, একদমই জানতাম না। আমিও প্রাইভেট জার্নি ইন্টার্নশিপ এর এন্ড এ শুরু করেছিলাম। হুম, এজন্য সেই, আমি হুম, ফরচুনেটলি প্লাগ 2 টা জাস্ট ৫ মাসের মধ্যে পেয়ে গেছি। হুম, দেখা যাক কি দাঁড়ায়। বাট এগেইন বেশ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হুম, আমার মনে হয় এটা একটা হ্যাঁ, কোনো ব্যাপার না। প্রচন্ড ইনফরমেটিভ ভিডিও হবে এবং হুম, জুনিয়রদের ভীষণ হেল্প হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, চলো, চলো হ্যাঁ, ভালো করে নিশ্চয়ই, নিশ্চয়ই। থাকো। কোনো ব্যাপার নয়। হ্যাঁ, অল দ্যা তুইও, বেস্ট তুইও। এবং হয়তো তোমাকে থ্যাংক মাঝে ইউ। মধ্যে ডিস্টার্ব করতে থাকবো ফর ফার্দার নিশ্চয়ই, মেডিকেল নিশ্চয়ই। রিলেটেড হুম, এবং নন হুম, মেডিকেল রিলেটেড কোয়েরিজ। ঠিক আছে? নিশ্চয়ই, নিশ্চয়ই। ঠিক আছে। ঠিক আছে। চল। হুম।